প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইয়োর ক্লাসরুমে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিটের যে ইতিহাসের কোশ্চেন স্যাম্পেল হয়ে থাকে সম্পূর্ণ 40 নম্বরের, সেই কোশ্চেন স্যাম্পেল আমি সম্পূর্ণ উত্তর সহকারে তোমাদের সামনে কিন্তু হাজির হয়েছি। ঠিক আছে, তোমরা MCQ, SAQ 2, 4, 8 সমস্ত কিছুটারই উত্তর তোমরা কিন্তু এই PDF-এর মাধ্যমে পেয়ে যাবে, বা এই প্রশ্নের উত্তরে পেয়ে যাবে। তো যদি তোমরা এই প্রশ্নটা প্র্যাকটিস করে যাও, এই 40 নম্বরের মধ্যে আমি আশা করি তোমরা কিন্তু এখান থেকে 35+ কোশ্চেন কিন্তু কমন পাবে। ঠিক আছে, সুতরাং যারা সিরিয়াস স্টুডেন্ট আছো তারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর দেখে নাও যে কী ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে রেখেছি, উত্তর কোয়ালিটিগুলো কেমন, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। তো দেখো, তোমাদের পূর্ণমান থাকবে 40 নম্বর, তোমাদের এক্সাম হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, তো এবার আমরা যাব প্রথমে MCQ এর দিকে যাব। প্রথম কোশ্চেন হচ্ছে, দেখো, শক্তিসাম্য নীতির দ্বারা কোন দেশের চতুর্দিকে বেষ্টনী গড়ে তোলা হয়? এটা হবে কি, এটি যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে 4 নম্বর অপশানটাই রাইট হয়ে যাবে, অর্থাৎ হবে ফ্রান্স। ক্ষয়ের প্রশ্ন দেখো, প্যারিসের সন্ধির দ্বারা কোন যুদ্ধের অবসান হয়? এটা হবে ক্রিমিয়ার। গয়েরটা দেখো, ইউরোপের ইতিহাসে কোন বছরটি বিপ্লবের বছর নামে পরিচিত? এটা হবে 1848 খ্রিস্টাব্দ। অর্থাৎ ঘয়েরটা দেখো, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি লিখেছেন কি হবে? লেনিন। ঠিক আছে, অর্থাৎ অপশন নম্বর 1 হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। তারপর দেখো, চার্টিস্ট আন্দোলন কোথায় হয়েছিল? এটা হবে ইংল্যান্ডে, অর্থাৎ 1 নম্বর অপশানটা হয়ে যাবে রাইট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন দেখো, নভেম্বর বিপ্লবের প্রধান নেতা ছিলেন কে? এটা হবে লেনিন। তারপরে 14 দফা সত্য ঘোষণা করেন কে? এটা হবে উইডো উইলসন। তারপরে এখানে দেখো, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1939 খ্রিস্টাব্দে। 2 হচ্ছে, এবার আমরা 2 যে কোশ্চেনগুলো আছে সেগুলো একবার দেখব, যে এক কথায় উত্তর দাও। ঠিক আছে, 4টে প্রশ্ন থাকবে তোমাদের। তো প্রথম প্রশ্ন হচ্ছে, ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতির উদ্দেশ্য কী ছিল? প্রাক বিপ্লব যুগে রাজবংশকে পুনঃপ্রতিষ্ঠা করা। ক্ষয়েরটা সেডানের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এটা হবে প্রেশিয়া ও ফ্রান্স। গয়েরটা হবে পিচের রাস্তা তৈরির পদ্ধতি কারা আবিষ্কার করেন? এটা হবে টেলফোর্ড ও ম্যাকাডাম। তারপর হচ্ছে ফাদার্স অ্যান্ড সানস গ্রন্থটি কে লিখেছেন? এটা হবে তুর্গেনিভ। ঠিক আছে, আশা করি এগুলো বুঝতে পারলে। পরবর্তী ঠিক ভুলটা দেখে নাও। এখানে হচ্ছে 1815 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল মেটার্নিকের যুগ নামে পরিচিত। এটা হবে ঠিক আছে। তার পরবর্তী কোশ্চেন দেখো, হবসন ও লেনিন আধুনিক সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের সামাজিক ব্যাখ্যা দিয়েছেন। এটা হয়ে যাবে কি? ভুল। তারপর দেখো, 2.3-এর বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। এখানে বিবৃতি দেওয়া আছে, ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করে। এটা হবে ব্যাখ্যা নম্বর যে 3-এরটা আছে, অর্থাৎ সুয়েজ খালের মাধ্যমে প্রাচ্যের সঙ্গে যোগাযোগের সুবিধা হয়েছিল। এটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ ব্যাখ্যা 3। ক্ষয়ের বিবৃতিটা দেখে নাও। 1931 খ্রিস্টাব্দে হুবার স্থগিতকরণ ঘোষণা করেছিল। এটা হবে ব্যাখ্যা নম্বর 1-এরটা, অর্থাৎ অর্থনৈতিক সংকটের হাত থেকে বিশ্বকে রক্ষার চেষ্টা করা হয়। তো অর্থাৎ ব্যাখ্যা নম্বর 1-এরটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এর পরবর্তী একটু 2 নম্বরের কোশ্চেনে যাওয়ার আগে বন্ধুরা দেখে নাও, আমি তোমাদের ক্লাস 9-এর ভূগোলের MCQ, SAQ 2 মার্কস রেডি করেছি, PDF সহকারে সম্পূর্ণ প্রশ্নের উত্তর। এখানে 3-5 মার্কস রেডি করেছি। তাছাড়া তোমরা এখানে কিন্তু ইতিহাসের MCQ, SAQ 2 মার্কস পাচ্ছ, আর এখানে হচ্ছে 4 মার্কস এবং 8 মার্কসগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, যদি তোমরা এই PDFগুলো নিতে চাও, এই PDFগুলো কিন্তু পেইড PDF। ঠিক আছে, পেমেন্ট করে নিতে হবে। কত পেমেন্ট করতে হবে সেটা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে বলে দেবো। এই নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তাহলে তোমরা কী করে পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেবো। এরপরে চলো আমরা 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখি। এখানে বলা হচ্ছে, 3 দাগেরটা, নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের তোমাকে উত্তর দিতে হবে, 4 দুগুণ 8 নম্বর। তো প্রথম কোশ্চেন হচ্ছে, ফেব্রুয়ারি বিপ্লবের 2টি কারণ লেখো। তো ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলো হেডিং দিয়ে লিখবে। জনসমর্থনের অভাব, এখানে লিখবে লুই ফিলিপ একটি বুর্জোয়া পার্লামেন্ট কর্তৃক নির্বাচিত হয়েছিলেন। 400 জন সদস্যের মধ্যে 219 জন তার পক্ষে ভোট দিয়েছিল, ফলে কৃষক, নিম্ন মধ্যবিত্ত, শ্রমিক প্রভৃতি শ্রেণীর জনসমর্থন তার পক্ষে ছিল না। ক্ষয়েরটা লিখবে, অষ্টাদশ লুইয়ের ভ্রান্ত নীতি। ন্যায্য অধিকার নীতি দ্বারা ফ্রান্সের রাজা হন অষ্টাদশ লুই। তিনি ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। সিংহাসনে বসেই তিনি বিপ্লব বিরোধী কিছু কাজ করেন, যেমন নির্বাসিত অভিজাতদের দেশে ফিরিয়ে আনেন, তাদের সম্পত্তিও ফেরত দেওয়া হয়। এক কথায় তিনি এক মধ্যপন্থা নীতি গ্রহণ করেন, যা দেশবাসী পছন্দ করেননি।
নম্বর প্রশ্ন দেখো, এমস টেলিগ্রাম কি? এমস টেলিগ্রাম বলে হেডিং দিয়ে লিখবে যে প্রেশিয়ার রাজা প্রথম উইলিয়াম এমস নামক স্থানে বিশ্রামের জন্য অবস্থান করেছিলেন। ফরাসি দূত বেনেদিতি সেখানে গিয়ে প্রথমে উইলিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই মর্মে প্রতিশ্রুতি আদায় করতে চান যে ভবিষ্যতে হোহেনজোলদেন বংশের কেউ কখনও স্পেনের সিংহাসনে পদপ্রাপ্ত হবে না। কিন্তু প্রেশিয়ার রাজা এই প্রতিশ্রুতি দানে অক্ষমতার কথা জানিয়ে এই ঘটনাটি তিনি টেলিগ্রাম করে বিসমার্ককে জানান। এটি এমস টেলিগ্রাম নামে খ্যাত। গয়টা দেখো, শিল্প বিপ্লবের দুটি অর্থনৈতিক ফলাফল লেখো। শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলাফল। শিল্পভিত্তিক অর্থনীতি। শিল্প বিপ্লবের মধ্য দিয়ে কৃষিভিত্তিক অর্থনীতি শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হয়। এরপরে বাণিজ্যের প্রসার। শিল্প বিপ্লবের ফলে প্রচুর শিল্পজাত পণ্য উৎপাদিত হতে থাকে, ফলে বাণিজ্যের ক্ষেত্রেও সম্প্রসারণ ঘটে। তিনেরটা হচ্ছে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ। শিল্পায়নের ফলে উৎপাদন বৃদ্ধি পায়, সেই উৎপাদন বিক্রির জন্য শুরু হয় বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা। এভাবেই অর্থনৈতিক সাম্রাজ্যবাদের সূচনা হয়। ঘয়েরটা কার্ল মার্ক্সের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। কার্ল মার্ক্সের লেখা দুটি গ্রন্থের নাম হচ্ছে 1 নম্বর দ্য ক্যাপিটাল আর 2 নম্বর হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো। বন্ধুরা, এর পরবর্তী কোশ্চেন দেখো, ফ্যাসিবাদ ও নাৎসিবাদের মধ্যে দুটির সাদৃশ্য লেখো। নাৎসিবাদ এবং ফ্যাসিবাদের মধ্যে দুটি কিছু মিল নিম্নলিখিত বা নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে উভয়ের মধ্যে সর্বগ্রাসী ব্যবস্থার উপাদান ছিল। 2 উভয়ের মধ্যে স্বৈরাচারী শাসনের উপাদান ছিল। 3 উভয়েই যুদ্ধের প্রচার করেছে। আর 4 ব্যক্তির স্বাধীনতার বিরুদ্ধে। ঠিক আছে। 6 দেখো, কালো সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো? তো প্রথমে হেডিং দেবে কালো সন্ত্রাসের রাজত্ব বলে। তারপর 1905 খ্রিস্টাব্দে বিপ্লবের ব্যর্থতার পর রুশ জার দ্বিতীয় নিকোলাসের প্রধানমন্ত্রী পিটার্স স্টোলিপিন দেশে এক ভয়াবহ সন্ত্রাসের শাসন কায়েম করেন। তিনি জেল থেকে ব্ল্যাক হ্যান্ড্রেড নামক কুখ্যাত অপরাধীদের মুক্তি দিয়ে তাদের সহায়তায় জার বিরোধী শ্রমিক ও কৃষকদের উপর চূড়ান্ত সন্ত্রাস শুরু করেন। এই কালো সন্ত্রাসের রাজত্ব স্টোলিপিন প্রতিক্রিয়া নামে পরিচিত। এর পরবর্তী বন্ধুরা আমরা আসবো 4 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে তোমাকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। যে কটা প্রশ্ন থাকবে তার দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখো, প্রথম প্রশ্ন এখানে হচ্ছে, ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল কেন? বা ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণ, একই ব্যাপার। তো প্রথমে হেডিং করবে শিল্প বিপ্লবের কারণগুলি নিম্নলিখিত বলে। তারপরে এখানে লিখবে যে 1 নম্বর অনুকূল পরিবেশ। ইংল্যান্ডে কয়লা, লোহা প্রভৃতি খনিজ দ্রব্যের প্রাচুর্য থাকায় সেগুলি শিল্প বিকাশের সহায়ক হয়েছিল। প্রাকৃতিক পরিবেশ এবং যোগাযোগ ব্যবস্থার সুবিধার জন্য সেখানে শিল্প বিপ্লব ত্বরান্বিত হয়েছিল। 2 কাঁচামালের সহজ যোগান। ইংল্যান্ড তার উপনিবেশগুলি থেকে শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সহজেই আমদানি করতে পারত। আবার উৎপাদিত শিল্পজাত অতিরিক্ত দ্রব্যগুলিকে তারা উপনিবেশগুলির বাজারে বিক্রি করতে সক্ষম হয়েছিল। এক্ষেত্রে উল্লেখ্য, সমসাময়িক ইউরোপীয় দেশগুলির তুলনায় ইংল্যান্ডের আমদানিকৃত কাঁচামালের পরিমাণ ছিল অনেক গুণ বেশি। সেই কারণেও সেখানে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটে। 3 লিখবে অনুকূল রাজনৈতিক পরিস্থিতি। অনুকূল রাজনৈতিক পরিস্থিতির ও ইংল্যান্ডে সবার আগে শিল্প বিপ্লব ঘটার অন্যতম কারণ ছিল স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তথা রাজন্যবর্গের পৃষ্ঠপোষকতা শিল্পের বিকাশে সহায়ক হয়েছিল। 4 নম্বর শ্রমিকের সহজ যোগান। অষ্টাদশ শতাব্দীর ইংল্যান্ডের শ্রমিকের সংখ্যা বিপুলভাবে বৃদ্ধি পেয়েছিল। কারখানায় কাজ করার জন্য প্রচুর মানুষ গ্রাম থেকে শহরে আসতে থাকে। এই কারণে সেই সময়ে ইংল্যান্ডে খুব সহজেই এবং কম মজুরিতে শ্রমিকের যোগান দেখা যায়। ঠিক আছে। পরবর্তী পাঠ দেখো, বিভিন্ন আবিষ্কার। অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটার ফলে ক্ষেত্রে শিল্প সহায়ক বিভিন্ন যন্ত্রের আবিষ্কার ছিল গুরুত্বপূর্ণ। স্পিনিং জেনি, মিউল, ব্লাস্ট ফার্নেস, ওয়াটার ফ্রেম, বাষ্পীয় ইঞ্জিন, নিরাপত্তা বাতি প্রভৃতি আবিষ্কারের ফলে বস্ত্রশিল্পের উন্নতির পাশাপাশি ইংল্যান্ডের কারখানায় উৎপাদন ব্যবস্থায় অগ্রগতি ঘটে। এর পরবর্তী 6 নম্বর 6টা পয়েন্ট লিখবে। 4 নম্বরের কোশ্চেন 6টা যদি তুমি পয়েন্ট লেখো তুমি কিন্তু ফুল মার্কস পাবে। ঠিক আছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি। ইংল্যান্ডের ভৌগোলিক অবস্থান, শক্তিশালী নৌবহর ইত্যাদির কারণে সে দেশে সর্বপ্রথম শিল্প বিপ্লবে সাহায্য করেছিল। শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল উপনিবেশগুলি থেকে জলপথে সহজেই ইংল্যান্ডে আনা হতো। তুলনায় ইউরোপের জন্য দেশগুলি যোগাযোগের ব্যবস্থায় অনেকটা পিছিয়ে ছিল। তো বন্ধুরা, তুমি যদি সেকেন্ড ইউনিটে যদি তুমি 4 মার্কসের কোশ্চেন নিয়ে চিন্তিত থাকো বা 8 মার্কসের, অতি অবশ্যই যে নাম্বারটা আমি তোমাদের দেখিয়েছি সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেবো। 6 নম্বর কোশ্চেন দেখো, যোগাযোগের মাধ্যম হিসেবে সুয়েজ খালের ভূমিকা লেখো। তো এখানে ভূমিকা লিখবে মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে, একটু আমি জুম করে নিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে।
অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল হলো সুয়েজ খাল, যা লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে। সুয়েজ খননের মুখ্য উদ্দেশ্য। সুয়েজ খাল খননের মুখ্য উদ্দেশ্য ছিল প্রাচ্যের সঙ্গে প্রাচ্যের যোগাযোগ সহজ করা। প্রথম সুয়েজ খাল খনন করা হয় 1859 খ্রিস্টাব্দে। ফ্রান্স প্রাচ্য ও পাশ্চাত্যের যোগাযোগ সহজ করার জন্য এই কাজে লিপ্ত হয়। ভারতে যাতায়াতের সুবিধার জন্য ইংল্যান্ড সুয়েজ খালের উপর অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট ছিল। 1876 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের যৌথ কন্ডোমিনিয়াম গঠনের মাধ্যমে সুয়েজ খাল ইঙ্গো ফরাসি শক্তির আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তারপরে খালের বিবরণ। খালটি কাটা হয় ভূমধ্যসাগরের পোর্ট আবু সাইদ থেকে লোহিত সাগরের সুয়েজ পর্যন্ত। এই খালটি দৈর্ঘ্য ছিল 109.3 কিমি এবং এর গভীরতা ছিল 24 মিটার। 1869 খ্রিস্টাব্দে খালটির খনন কাজ শেষ হয় এবং 1870 খ্রিস্টাব্দে সুয়েজ খালকে বাণিজ্যিকভাবে খুলে দেওয়া হয়। তারপরে লিখবে যাতায়াত। 1869 খ্রিস্টাব্দ নাগাদ সুয়েজ খালে বাণিজ্যিকভাবে জাহাজ চলাচল শুরু হয়। প্রাচ্যের যোগাযোগ ও বাণিজ্যের কারণে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও ডেনমার্ক, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল প্রভৃতি দেশ এই খাল ব্যবহার করতে থাকে। নিরাপত্তা। 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত সুয়েজ খাল সংলগ্ন এলাকায় ব্রিটিশ সরকার সৈন্য মোতায়েন করার অধিকার পায়। ফলে এই অঞ্চলে মিশরের কর্তৃত্ব লুপ্ত হয়। মূল্যায়নে লিখবে সুয়েজ খাল উন্মুক্ত হওয়ায় প্রাচ্য ও পাশ্চাত্যের যোগাযোগ ব্যবস্থায় এক অভূতপূর্ব উন্নতি ঘটে। এই খাল খননের পর থেকে প্রাচ্য ও অস্ট্রেলিয়ার পণ্যবাহী জাহাজগুলি কম সময়ে কম খরচে আমেরিকা ও ইউরোপে যাতায়াত করতে পারে। সবচেয়ে সুবিধা হয় ইংল্যান্ড ও ফ্রান্সের। এই খাল মুক্ত হওয়ার পর ইংল্যান্ড ভারতে যাতায়াত করার দারুণ সুযোগ সুবিধা লাভ করে। এর পরবর্তী কোশ্চেন দেখো, রুশ বিপ্লবের সামাজিক কারণ। তো উত্তর দিয়ে লিখবে, ভূমিকা লিখবে 1905 খ্রিস্টাব্দের সংগঠিত রুশ বিপ্লব আধুনিক বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। এই বিপ্লবের পশ্চাতে রুশ জনগণের নানাবিধ ক্ষোভ বিক্ষোভ ছিল। তারা ছিল সামাজিক শোষণ ও বঞ্চনার শিকার। এরপরে লিখবে রুশ বিপ্লবের সামাজিক কারণ ও পটভূমি। অভিজাত শ্রেণী। রুশ বিপ্লবের পূর্বে রাশিয়ার মোট জনসংখ্যার মাত্র 17% ছিলেন অভিজাত, অথচ এরাই ছিল সমাজের সমস্ত সুযোগ সুবিধার অধিকারী। অভিজাতদের বেশিরভাগই ছিলেন ভূমির উপর নির্ভরশীল এবং রক্ষণশীল। ক্ষয়েরটা কৃষকদের দুরবস্থা। রুশ জনসমাজে 75% মানুষই ছিল কৃষক, আবার তাদের মধ্যে অধিকাংশই ছিল সার্ফ বা ভূমিদাস। কৃষকদের মধ্যে সার্ফদের অবস্থা ছিল খুবই শোচনীয়। তারা সামন্ত প্রভুর অধীন আজীবন ও বংশানুক্রমিকভাবে শ্রমদান করত। এদের কোনো স্বাধীনতা ছিল না সামাজিক মর্যাদা। তারা ছিল করভারে ও অত্যাচারে জড়িত। তারপরে এখানে গ নম্বর যে ইস্যুটা আছে, পয়েন্টটা আছে, সেটা লিখবে মধ্যবিত্ত শ্রেণীর আত্মপ্রতিষ্ঠার চেষ্টা। রাশিয়ার কয়েকটি বড় শহর ছাড়া মধ্যবিত্ত সম্প্রদায় ছিল সংখ্যায় নগণ্য এবং অর্থনৈতিক অনগ্রসরতার ফলে তাদের উন্নতির পথ রুদ্ধ ছিল। রাষ্ট্র এবং সমাজে তাদের কোনো প্রতিষ্ঠা না থাকায় তারাও একটি পরিবর্তনের জন্য ব্যগ্র হয়ে উঠেছিল। শ্রমিকদের দুরবস্থা। রাশিয়ায় শ্রমিকদের অবস্থাও ছিল তথৈবচ। তারা কলকারখানায় উদয়াস্ত পরিশ্রম করে ন্যূনতম মজুরিটুকু পেত না, বরং তাদের কপালে জুটত ছাঁটাই। তাদের না ছিল শিক্ষা, না ছিল সুস্বাস্থ্যের অধিকার। দরিদ্র ও মৃত্যু ছিল তাদের পথ চলার সঙ্গী। মূল্যায়ন। এইভাবে অবহেলিত নিপীড়িত রুশ জনগণ প্রথমে 1905 খ্রিস্টাব্দের বিপ্লবে সামিল হয়। পরিশেষে 1917 খ্রিস্টাব্দের বিপ্লবে যোগদান করে তারা তাদের কাম্য অধিকার ছিনিয়ে নেয়। এর পরবর্তী ঘয়েরটা বন্ধুরা আছে প্যারি কমিউন। টিকা লেখো প্যারি কমিউন, ঠিক আছে। তো তোমরা প্যারি কমিউনের এই উত্তরে প্রথমে লিখবে ভূমিকাতে লিখবে যে 1789 খ্রিস্টাব্দে থেকে জুম করে নিই, খ্রিস্টাব্দ থেকে ফ্রান্স বরাবর গণজাগরণ দেখা যায়। এই জাগরণে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের জনগণ, বিশেষ করে দরিদ্র শ্রমিক শ্রেণীর বিশেষ ভূমিকা ছিল। প্যারি কমিউনের বিভিন্ন দিক। প্রথম প্যারি কমিউন গঠন। 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই ফ্রান্সের বাস্তিল দুর্গ পতনের পর প্যারিসে সর্বপ্রথম লাফায়েতের নেতৃত্বে এরূপে একটি স্বশাসিত কমিউন প্রতিষ্ঠিত হয়। কার্যাবলী। শ্রমিকদের উন্নতিতে বিভিন্ন প্রকার উদ্যোগ গ্রহণ, রাষ্ট্র ও চার্চের নিয়ন্ত্রণ থেকে শিক্ষাকে মুক্ত রাখা। ক্ষয়েরটা হচ্ছে দ্বিতীয় প্যারি কমিউন গঠন। 1870 খ্রিস্টাব্দে সোডানের যুদ্ধে প্রেশিয়ার কাছে ফ্রান্স পরাজিত হলে ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র এর পতন হয়। সেখানে প্রতিষ্ঠিত হয় একটি প্রজাতান্ত্রিক সরকার, কিন্তু শীঘ্রই প্যারিসের জনগণের সঙ্গে এই সরকারের বিরোধ বাঁধে। এই অবস্থায় তারা এক নির্বাচন দ্বারা 1871 খ্রিস্টাব্দের 8ই মার্চ দ্বিতীয়বার প্যারি কমিউন গড়ে তোলে। গয়েরটা হচ্ছে রক্তাক্ত মে সপ্তাহ। দ্বিতীয় প্যারি গড়ে ওঠার পরে ফরাসি সরকার
বিদ্রোহীদের উপর আক্রমণ হানে এবং 1 সপ্তাহকাল ধরে বিদ্রোহীদের উপর গুলি চালায়। এতে বহু মানুষ নিহত হয়। এই ঘটনা রক্তাক্ত মে সপ্তাহ নামে পরিচিত। পতন কিন্তু 2 মাস কাটতে না কাটতেই নানা কারণে প্যারি কমিউনের পতন ঘটে। ভার্সাইয়ের প্রজাতান্ত্রিক সরকারের কাছে যাবতীয় ক্ষমতা কেড়ে নেয়। এর পরবর্তী কোশ্চেন বন্ধুরা, আমরা 8 নম্বরের প্রশ্ন আসবো। 8 নম্বরে দেখো, যে কোনো একটি বাক্যের একটি প্রশ্নের উত্তর দাও 15 থেকে 16টি বাক্যের মধ্যে। 8 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। যে কটা প্রশ্ন থাকবে তোমাকে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। ভূমিকা, প্রথম বিশ্বযুদ্ধ ছিল বিভিন্ন কারণের পরিণতি। সংকট ও সংঘাতের কালো পর্দায় ইউরোপ আবৃত লেলিন হয়েছিল। পরিস্থিতিকে বারুদের স্তূপ বলে মন্তব্য করেছিলেন। তাহলে এবারে প্রথমে হেডিং দেবে যে প্রথম বিশ্বযুদ্ধের কারণসমূহ। তারপরে প্রথম পয়েন্টে লিখবে উগ্র জাতীয়তাবাদ। প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে ইউরোপের বিভিন্ন জাতি যেমন ইংরেজ, ফরাসি, জার্মান নিজেদের শ্রেষ্ঠ জাতি বলে দাবি করে। তাই অনেকের দাবি যে এই মনোভাব থেকে ইউরোপে জন্ম নিয়েছিল এক উগ্র জাতীয়তাবাদী ধারণা, যা প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি তৈরি করে। ক্ষয়েরটা হচ্ছে অতৃপ্ত জাতীয়তাবাদ। এ প্রসঙ্গে অনেকেই অতৃপ্ত জাতীয়তাবাদকে দায়ী করে থাকেন। তাদের মতে সেডানের যুদ্ধের পর ফ্রান্স ও ইটালির কাঙ্ক্ষিত দাবি পূরণ হয়নি। এই একই সমস্যা ছিল সার্বিয়া, বুলগেরিয়া প্রভৃতি দেশের। তাই এইসব দেশের মধ্যে তৈরি হয় অতৃপ্ত জাতীয়তাবাদ তথা প্রতিশোধ পরায়ণতা। গয়েরটা ঔপনিবেশিক দ্বন্দ্ব। ইউরোপ শিল্পায়নের সূত্র ধরে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া প্রভৃতি দেশে বিশ্বব্যাপী উপনিবেশ গড়ে তোলে। পরে উপনিবেশ দখলের প্রতিযোগিতায় জার্মানি প্রবেশ করলে ইউরোপের শিল্পোন্নত দেশগুলির মধ্যে ঔপনিবেশিক প্রতিযোগিতা শুরু হয়। গয়েরটা লিখবে বিরোধী শক্তিজোট। প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে নানা কারণে ইউরোপ দুটি সামরিক শিবিরে বিভক্ত হয়ে পড়ে। এর একদিকে ছিল জার্মানি, ইতালি ও অস্ট্রিয়া গঠিত ত্রিশক্তি চুক্তি জোট এবং অন্যদিকে ছিল ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া গঠিত ত্রিশক্তি মৈত্রী জোট। ওয়েরটা দেখো, অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যে বিরোধ। অস্ট্রিয়া বার্লিনের সন্ধি অস্বীকার করে বসনিয়া ও হারজেগোভিনা দখল করায় সার্বিয়া ক্ষুব্ধ হয়, কারণ এই দুটি অঞ্চলেই সার্ব জাতির লোক বসবাস করত। এই কারণে অস্ট্রিয়া সার্বিয়া বিরোধ চরম আকার ধারণ করে। এরপরে চয়েরটা দেখো, সংকীর্ণ ও উগ্র জাতীয়তাবাদ। 19বিংশ শতাব্দীর শেষভাগে এবং বিংশ শতাব্দীর সূচনায় ইউরোপের বিভিন্ন দেশে এক ধরনের সংকীর্ণ উগ্র জাতীয়তাবাদের উদ্ভব ঘটে। এই অবস্থায় সুস্থভাবে কূটনৈতিক মত বিনিময়ের মধ্য দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই অগ্নিগর্ভ রাজনৈতিক পরিস্থিতি প্রথম বিশ্বযুদ্ধের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। ছয়েরটা দেখো, সেরোজেভো হত্যাকাণ্ড। 1914 খ্রিস্টাব্দের 28শে জুন বসনিয়া ভ্রমণকারী অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরোজেভোতে ভ্রমণরত অবস্থায় ব্ল্যাক হ্যান্ড নামক গোষ্ঠীর জনৈক সদস্য গ্যাভরিলো প্রিন্সেপের হাতে নিহত হলে ইউরোপের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তারপরে ক্ষয়ের প্রশ্ন দেখো, ইটালির ঐক্য আন্দোলনে যে কোনো একটা লিখতে হবে। তো আমি দুটো প্রশ্ন এখানে দেওয়া আছে, আমি সবগুলোই তোমাদেরকে পড়িয়ে শোনাচ্ছি, বা তোমরা এগুলো নিতে পারো। আর যারা পিডিএফ চাইছো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে বলে দেবো। উত্তর কি, ভূমিকা, ইটালিতে যে জাতীয়তাবাদী ভাবধারার জন্ম হয়েছিল তার অন্যতম প্রাণপুরুষ ছিলেন জোসেফ মার্সিনি। প্রথম দিকে তিনি কার্বোনারি দলের সদস্য ছিলেন। পরে 1831 খ্রিস্টাব্দে ইটালিবাসীর মধ্যে জাতীয়তাবাদ বিকাশের উদ্দেশ্যে তিনি ইয়ং ইটালি নামক একটি দল গঠন করেন। তিনি মনে করতেন ইটালির যুবশক্তিকে জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত করতে পারলে ইটালি ঐক্যবদ্ধ হয়ে যাবে। ইতালির ঐক্য আন্দোলনে মার্সিনির অবদান, মার্সিনির আদর্শ। মার্সিনি দেশীয় শক্তির উপর নির্ভর করে ইতালিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। ইতালির যুব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার জন্য তিনি ইতালির প্রাচীন গৌরব কাহিনী প্রচার করে দেশপ্রেম বৃদ্ধির চেষ্টা করেন। তিনেরটা হচ্ছে ঐক্যবদ্ধ ইতালির জন্য তিনি অস্ট্রিয়ার উচ্ছেদ ও অপরিহার্য বলে মনে করতেন। চারেরটা, তিনি প্রজাতন্ত্রের আদর্শে বিশ্বাসী ছিলেন। কার্যকলাপ, ইতালির ঐক্য আন্দোলনের প্রথম পর্বে চলেছিল গোপন ষড়যন্ত্র ও সন্ত্রাসবাদ। ইতিমধ্যেই সেখানেই তৈরি হয়েছিল কার্বোনারি সমিতি। মৎসিনি তাতে যোগদান। কার্বোনারি সমিতিতে যুক্ত থাকায় তিনি গ্রেপ্তার হন। বন্দি মুক্ত হয়ে তিনি 1831 খ্রিস্টাব্দে গড়ে তোলেন ইয়ং ইতালি নামক বিপ্লবী সমিতি। তারপর দেখো মার্সিনির অবদান। মার্সিনি কার্যকলাপের ফলে ইটালিবাসীর মনে জাতীয়তাবাদী ভাবধারা বিকশিত হয়। মার্সিনি অস্ট্রিয়ার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে এবং তার জন্য মানসিক প্রস্তুতিতে সহায়তা করেছিলেন। ইতালির ঐক্য আন্দোলনে তিনি নতুন পথের সন্ধান দিয়েছিলেন। ঐতিহাসিক গ্রেনভিল তাকে ইতালির ঐক্য আন্দোলনের বৌদ্ধিক অগ্রদূত বলে উল্লেখ করেছেন। মার্সিনি ব্যর্থ হলেও তার পিছনে তার দেখানো পথ দিয়ে ইতালিবাসী তাদের ভবিষ্যৎ দিশা খুঁজে পেয়েছিল।
এর পরবর্তী হেডিং দিয়ে লিখবে ইতালির ঐক্য আন্দোলনে ক্যাবুরের ভূমিকা। ক্যাবুরের উদ্দেশ্য, ক্যাবুর চেয়েছিলেন ইতালির ঐক্যের পর সেখানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে। তিনি মনে করতেন শুধু জাতীয়তাবোধ ও আবেগ দিয়ে কোনো কাজ হয় না, অস্ট্রিয়ার মতো বিদেশি শক্তিকে বিতাড়িত করতে গেলে দরকার বিদেশি সাহায্য। তার পরবর্তী পয়েন্ট লিখবে ক্রিমিয়ার যুদ্ধ ও ক্যাবুর। ইটালির সমস্যাকে আন্তর্জাতিক সমস্যা হিসেবে রূপদানের জন্য এক প্রকার অনাহিতভাবেই ক্রিমিয়ার যুদ্ধে ইঙ্গো ফরাসি পক্ষে যোগদান করে। তিনি পিডমন্টের বাহিনীকে ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে নিয়োজিত করেন। ক্রিমিয়ার যুদ্ধের পর 1855 খ্রিস্টাব্দে প্যারিসের শান্তি বৈঠকে ইটালির সমস্যা আন্তর্জাতিক সমস্যা হিসেবে আলোচিত হয়। এরপর দেখো প্লমবিয়ার্সের চুক্তি। এরপর তিনি 1858 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের সঙ্গে প্লমবিয়ার্সের চুক্তি স্বাক্ষর করেন, যাতে ঠিক হয় ফ্রান্স যুদ্ধের সার্ডিনিয়াকে সাহায্য করবে। তারপরটা হচ্ছে অস্ট্রিয়া ও সার্ডিনিয়ার যুদ্ধ। ক্যাবুরের কূটনৈতিক চালে সার্ডিনিয়ার সঙ্গে অস্ট্রিয়ার যুদ্ধ হয়। যুদ্ধে অস্ট্রিয়া পরাজিত হয়ে সার্ডিনিয়াকে লম্বার্ডি ছেড়ে দিতে বাধ্য হয়। তারপর হচ্ছে অভ্যন্তরীণ সংস্কার। ইতালির ঐক্য আন্দোলনকে সার্বিক পরিপূর্ণতা প্রদান করার জন্য ক্যাবুর ইটালির অভ্যন্তরীণ সংস্কারে প্রয়াসী হন। এই কারণে তিনি ইতালির সামরিক বিভাগের পুনর্গঠন করার পাশাপাশি নৌবাহিনী গঠন করেন, কৃষি ও শিল্পক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করেন এবং বৈদেশিক বাণিজ্যে উন্নতি ঘটান। উত্তর ও দক্ষিণ ইটালির সংযুক্তিকরণের ক্ষেত্রে তার অবদান ছিল। এরপরে দেখো গয়েরটা আরেকটা কোশ্চেন আছে, জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো, অথবা জার্মানিতে হিটলারের উত্থানের পটভূমি বা কারণ আলোচনা করো। ভূমিকা, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় জার্মানিতে রাজতন্ত্রের পতন ঘটে এবং ফ্রেডারিক হিমবার্টের নেতৃত্বে সোশ্যালিস্ট রিপাবলিকান দল ক্ষমতা গ্রহণ করে। কিন্তু বেশি দিন জার্মানিতে গণতন্ত্র স্থায়ী হয়নি। অচিরেই হিটলারের হাত ধরে নাৎসি দল ক্ষমতা দখল করে। এই দলের ক্ষমতা দখলের পশ্চাতে নিম্নলিখিত কারণগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তারপর দেখো জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণসমূহ। ভাইমার প্রজাতন্ত্রের ব্যর্থতা। প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রেডারিক হিমবার্টের নেতৃত্বে ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলেও অপমানজনক ভার্সাই সন্ধি মেনে নিয়ে 660 কোটি পাউন্ড আর্থিক জরিমানা দিতে রাজি হলে সমগ্র জার্মানবাসী এই সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। তাছাড়া বিশ্বযুদ্ধ পরবর্তী আর্থিক মন্দা, মুদ্রাস্ফীতি, বেকারত্ব প্রভৃতি সমস্যার সমাধানে এই সরকারের ব্যর্থতা জনগণের কাছে তার জনপ্রিয়তা হ্রাস করে। দুইটা হচ্ছে আর্থিক সমস্যা। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে জার্মানিতে আর্থিক সংকট তীব্র আকার ধারণ করে। বিপুল ক্ষতিপূরণজনিত ভার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাব, মুদ্রাস্ফীতি, বেকারত্ব প্রভৃতি জার্মান জনগণকে প্রজাতান্ত্রিক সরকারের বিরোধী করে তোলে। তারপরে দেখো প্রজাতান্ত্রিক দলের পররাষ্ট্রনীতির ব্যর্থতা। এই পয়েন্টে লিখবে ভার্সাই সন্ধিতে স্বাক্ষর করে জার্মানির সামরিক স্বাধীনতা লুপ্ত হয়, সেনাবাহিনীর ধ্বংস সাধন করা হয়, রাইন অঞ্চলে কেড়ে নেওয়া হয়। এই অবস্থার প্রতিকার করতে প্রজাতান্ত্রিক সরকার ব্যর্থ হলে জার্মান জনগণ ক্ষুব্ধ হয়। চারেরটা তোমরা দেখো, পয়েন্টটা লিখে নেবে। জার্মানবাসীর একনায়কতন্ত্রী শাসনের প্রতি আকর্ষণ। 1919 থেকে 1928 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানিতে প্রায় 15টি মন্ত্রিসভা ক্ষমতায় আসে এবং প্রত্যেকটি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়। ফলে যুদ্ধ পরবর্তী আর্থিক ও পররাষ্ট্রনীতিগত সংকট মোকাবিলায় জার্মানবাসীরা একনায়কতন্ত্রের উদ্ভবের প্রতি আকর্ষিত হন। তাছাড়াও জার্মানবাসীদের গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার প্রতি আস্থাও বিশেষ ছিল না। পাঁচেরটা কমিউনিস্ট বিরোধিতা। জার্মানিতে স্পার্টাকান বা কমিউনিস্টরা কৃষক শ্রমিক আন্দোলনের সূত্রপাতের দ্বারা বিভিন্ন শিল্প কলকারখানাগুলিতে ধর্মঘট শুরু করে। এতে শিল্পপতিসহ সাধারণ মানুষ বিপর্যস্ত হয় ও নাৎসিদের সমর্থন করে। তারপর লিখবে ইহুদি বিরোধিতা। টিউটন জাতিভুক্ত জার্মানবাসীরা কখনো ইহুদিদের প্রতি সহনশীলতার নীতি নেয়নি। তারা হিটলার ইহুদি বিতাড়নকে তার অন্যতম কর্মসূচি হিসেবে গ্রহণ করলে জার্মানরা পরিতৃপ্ত হয়। 7 নম্বর লিখবে হিটলারের উত্থান। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী আর্থিক মন্দা, দুর্বল পররাষ্ট্র নীতিজনিত ভাইমার প্রজাতন্ত্রের ব্যর্থতার সুযোগ নিয়ে হিটলার তার জ্বালামুখী বক্তৃতা ও ব্যক্তিগত সাংগঠনিক ক্ষমতার ভিত্তিতে অতি দ্রুত ক্ষমতা লাভ করতে থাকেন। তিনি অপমানজনক ভার্সাই সন্ধির প্রতিকার, আর্থিক উন্নতি, বেকার সমস্যার সমাধান, কমিউনিস্ট বিরোধিতা ও ইহুদি বিতাড়নকে নিজ ঘোষিত নীতির মধ্যে এনে জার্মানবাসীর হৃদয় জয় করে নেন। এর পরবর্তী দেখো মূল্যায়নে লিখবে
1932 খ্রিস্টাব্দে নির্বাচিত নাৎসি দলের 608টি আসনের মধ্যে 230টি আসন লাভ করে ও বহুদলীয় সরকার অংশগ্রহণ করে। পরবর্তী সময়ে নির্বাচনে নাৎসি দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়ে জোট সরকারে যোগ দেয়, কিন্তু জার্মান সংসদের এক বিশেষ আইনে হিটলার আইন প্রণয়ন ও শাসন পরিচালনার ক্ষমতা প্রতিষ্ঠা করেন। এরপরে বন্ধুরা এইটা দেখো, তোমরা যারা পিডিএফগুলো নিতে চাও হিস্ট্রি এবং জিওগ্রাফি, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে বলে দেবো, এটাই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। যদি ভিডিওটি ভালো লাগে এই কোশ্চেনগুলো অতি অবশ্যই করে দাও, তোমরা কিন্তু কমন পাবেই। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।